নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছো যে কোথায় আমরা যাচ্ছি, আর তার জন্যই আমাদের প্যাকিং চলছে। আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর দুপাশে দুজন ঘুমোচ্ছে। দেখতে দেখতে আমার ছেলে কুট্টুসের 18 মাস কমপ্লিট হয়ে গেল। ফেব্রুয়ারির 19 তারিখে ওর 18 মাস কমপ্লিট হয়, কিন্তু ওই টাইমে যেহেতু মিশমির অ্যানুয়াল এক্সাম চলছিল তাই আর চুল কাটানোর ব্যবস্থা করা হয়নি। এতদিন পরে তাই সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে কুট্টুসের চুল দিতে। করে নিচ্ছি প্রয়োজনীয় প্যাকিং। আপনারা হয়তো ভাবছেন যে ভিডিওর শুরু থেকে এখনও পর্যন্ত প্যাকিংয়ের দৃশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করে যাচ্ছি। বাচ্চা নিয়ে দূরে কোথাও গেলে ওদের জন্য দরকারি জিনিসগুলো মনে করে নিয়ে যাওয়া কিন্তু একটা কঠিন কাজের মধ্যে পড়ে, কারণ কোন জিনিসটা নিলাম আর কোন জিনিসটা নিলাম না সেটা কিন্তু আমাদের ভাবতে ভাবতেই সময় চলে যায়। বাচ্চার জন্য কী কী জিনিস আমাদের বাইরে লাগবে সেটা কিন্তু আমি আগের দিন রাতেই সব গুছিয়ে এক জায়গায় করে রেখেছি। সকালে উঠে খালি ভরবো ব্যাগে। আর যাতে এই ভিডিও দেখে আপনারাও একটা ধারণা পান যে কোথাও গেলে, বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কি কি জিনিস আমাদের সাথে নিয়ে যেতে হবে। একটা ব্যাগে কুট্টুসের জন্য নতুন জামা কাপড়, নতুন গামছা, হাগিস, ওয়াইপস, মিশমির এক সেট জামা, কুট্টুসেরও 2 সেট জামা আমি নিয়ে নিয়েছিলাম যদি কোনো কারণে জামাটা নষ্ট করে ফেলে তাই। একটা চাদর, এসব নিয়ে নিয়েছিলাম। আর একটা ব্যাগে গরম জল, ঠান্ডা জল, কুট্টুসের স্নানের জল, ওর খাবার দাবার, আমাদের কিছু খাবার, এসব নিয়েছিলাম। স্নানের জল একটা কারণেই নিয়েছিলাম, কারণ দেখবেন কোথাও বেড়াতে গেলে জল চেঞ্জ হলে বাচ্চার শরীর খারাপ হয়ে পড়ে, তাই আমরা একটা জলের বোতল নিয়েছিলাম, যেই জলটা দিয়ে আমরা ওখানে কুট্টুসকে স্নান করিয়ে দেবো। আর নিয়েছিলাম মনে করে টাকা পয়সাগুলো গুছিয়ে নিয়েছিলাম বেশ কিছু খুচরো পয়সা, কারণ ওখানে গেলে প্রচুর খুচরো পয়সার প্রয়োজন হবে মন্দিরে। সেগুলো হাতের কাছে রেখে দিয়ে বাকি যে ক্যাশ আমি 2000 টাকা মতোই নিয়েছিলাম, কারণ এর থেকে বেশি ক্যাশ আশা করি ওখানে লাগবে না। এই ক্যাশ টাকাটা আমি একদম ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম যাতে ওটা সেফ থাকে। নাও এবার ব্যাগ গোছানো কমপ্লিট। এবার নিজে রেডি হয়ে আস্তে আস্তে 2 বাচ্চাকে রেডি করলাম, করে সবাই মিলে একসাথে বেরোলাম। কোন জুতোটা পরবে মামনি সেটা বুঝতে পারছিল না, তাই মামনিকে বললাম তুমি যেটা পরে কমফর্ট ফিল করবে সেটা পরেই চলো। বাড়ি থেকে বেরিয়ে আমরা প্রথমে কোনো টোটো পাচ্ছিলাম না, তারপর আমরা আমাদের চেনা পরিচিত একটা ছেলে যে টোটো চালায় তাকে ফোন করলাম, তারপর ওর টোটোতেই আমরা গঙ্গার ঘাটে গেলাম। গঙ্গার ঘাটে পৌঁছাতে দেখলাম একটা নৌকো ছেড়ে চলে গেল, ফলে আমাদের ওয়েট করতে হয় পরবর্তী নৌকার জন্য। একটা নৌকা মিস মানে আধ ঘন্টা লেট। কি আর করা যাবে, অপেক্ষা ছাড়া আর উপায় নেই, তাই ভাবলাম ততক্ষণে গঙ্গার ধারে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি। নাও এখন আমাদের নৌকাও চলে এসেছে, এবার আমাদের যাবার পালা। ছোটবেলা থেকেই এই বটবটি নৌকাগুলোতে চড়তে আমার ভীষণ ভয় লাগে। হয়তো সাঁতার জানি না সেই কারণে হতে পারে, কিন্তু এখন আর ভয় লাগলেও কিছু করার নেই। ছেলে মেয়ের কথা চিন্তা করে ভয়কে দূরে সরিয়ে রাখতে হবে। ওপারে পৌঁছে টোটো করে আমরা পৌঁছালাম মানকুণ্ডু স্টেশন। ওখান থেকে আমরা যাব শেওড়াফুলি, তারপর শেওড়াফুলি থেকে আমরা ধরবো তারকেশ্বর যাবার ট্রেন। শেওড়াফুলি পৌঁছে কোইন্সিডেন্টালি আমার মাস্তুতো দাদা বৌদিদের সাথে দেখা হয়ে যায়। এবার সবাই মিলে একসাথে আনন্দ করে তারকেশ্বর যাওয়া হবে, কারণ ওরাও যাচ্ছিল ওদের ছোট বাচ্চাটির চুল দিতে। তারকেশ্বর স্টেশনে যখন পৌঁছালাম তখন বাজে সকাল 11:30। স্টেশনে নামার সাথে সাথেই সমস্ত পান্ডারা আমাদের ঘিরে ধরে, কিন্তু তাদেরকে কাটিয়ে স্টেশন থেকে বাইরে এলাম। ওখানে একজন কার্ড হোল্ডার পান্ডার সাথে আমরা মন্দিরে পৌঁছালাম। যে কার্ড হোল্ডার পান্ডার সাথে আমরা গেলাম উনিই আমাদের 2খানা ঘর দিলেন সরকার ভবনে। অ্যাটাচ বাথরুম যে রুমে তার ভাড়া 200 টাকা, আর যেটায় অ্যাটাচ বাথরুম নেই তার ভাড়া 150 টাকা। আমরা একটা 200 টাকা আর একটা 150 টাকার রুম নিয়েছিলাম। দাদাদের ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি বলে ওরা 150 টাকার রুমে ছিল। 150 টাকার রুম হলেও রুমটা বড়, কিন্তু বাথরুম অ্যাটাচ ছিল না। আর আমরা 200 টাকার রুমে ছিলাম। রুমটায় অ্যাটাচ বাথরুম থাকলেও রুমটা ছিল ভীষণ ছোট। ওখানে আমরা 4 জনের পক্ষে সেটা যথেষ্ট ছিল।
এখানে দেখতেই পারছো যে কুট্টুসকে বাবা কিভাবে গামছা পেঁচিয়ে দিয়েছে। এখন আমরা যাব মুন্ডনে। ছোটদার ছেলের চুল কাটিয়ে ন্যাড়া করে নিয়ে এসেছে। মিশমির বেলাতেও আমরা তাই করেছিলাম, কিন্তু কুট্টুসের বেলায় ওর পাপার ইচ্ছে ছিল যে তারকেশ্বরে এসেই চুল কাটাবে। আমরা রেডি হয়ে হোটেলের নিচে পুরোহিত মশাইয়ের জন্য ওয়েট করছিলাম। উনি এসে আমাদেরকে মন্দিরে নিয়ে গেলেন, ওখানে আমাদের বাকি কাজগুলো এগোবে। এখন কুট্টুসের মুন্ডন শুরু হবে। খুবই কান্নাকাটি করছিল কুট্টু বাবা। ও ওর দাদাকে কিছুতেই ছাড়বে না, বলতে পারো দাদাকেও চোখে হারায়। সেটা ওখানে গেছে বলে নয়, সেটা বাড়িতে থাকলেও ও দাদাকে ছাড়া কিছুই বোঝে না। কুট্টুসের দাদা আর আমার ছোট বৌদির মা দুজনে মিলে কুট্টুসকে চেপে ধরলে তবে গিয়ে কুট্টুসের মুন্ডন ঠিক মতন হয়। যতক্ষণ কুট্টুসের মুন্ডন চলছে ততক্ষণে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। সবচেয়ে বড় সমস্যা কি জানো? ওখানে পৌঁছে তোমরা কাকে বিশ্বাস করবে? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা মানুষ কিন্তু মিথ্যেতে ভরা। সবাই সবাইকে বলবে ও ভুল, আমি ঠিক। ও মিথ্যে কথা বলে, কিন্তু আমি বলছি না। আমি একমাত্র আপনাদেরকে সত্যি সঠিক ইনফরমেশন দিচ্ছি, কিন্তু বাস্তবটা তাই নয়। যিনি আমাদের রুম ঠিক করে দিয়েছিলেন উনি আমাদেরকে পুজো দেওয়ার জন্য কিছু রেট বলেন। তাদের মধ্যে থেকে 551 টাকার পুজো আমরা দিই। দাদাদের পরিবারও সেম টাকার পুজো দেয় ওখানে। 151, 351, 551, 1151 এই ছিল বাকি রেট। এছাড়াও আমাদের পরিবার থেকে 51 টাকা করে দুটো আলাদা করে পুজো, আর আমার ননদের পরিবারের নামে 101 টাকার পুজো দেওয়া হয়। আর দেওয়া হয় চুল কাটার রেজিস্ট্রেশন চার্জ, যার মূল্য 40 টাকা। আমাদের বলা হয় এরপর নাপিতের কাছে গেলে ওখানে খালি 50 টাকা সাথে করে নিয়ে যাবেন, আর কোনো টাকা ভেতরে লাগবে না। আর মন্দিরে যে পুরোহিত মশাই থাকবেন ওনার দক্ষিণাটা দিতে হবে। দক্ষিণা বলতে আপনারা খুশি হয়ে যা দেবেন তাই। কিন্তু মুন্ডন করার পর বুঝতে পারি যে ওই 40 টাকার সাথে এনাদের কোনো সম্পর্কই নেই। আমরা ওনাদের কথা মতন 50 টাকা নাপিতের হাতে দিলাম ঠিকই, কিন্তু তার চেয়ে 40 টাকা ওনাদের ওখানে না দিয়ে টোটাল 100 টাকা যদি আমরা নাপিতের হাতেই দিতাম তাহলে সেটাই বরং ভালো হতো। মুন্ডন কমপ্লিট করে আমরা দুধপুকুরের সামনে কুট্টুসকে নিয়ে গিয়ে মাথায় একটু জল ছিটিয়ে নিয়মটা খালি করালাম। তারপর যে স্নানের জলটা আমরা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে কুট্টুসকে স্নান করিয়ে গা মুছিয়ে দিলাম ভালো করে। তারপর নতুন বস্ত্র পরিয়ে আমরা চলে গেলাম বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য যে লাইন পড়েছে সেখানে। প্রচণ্ড ভিড়ের মধ্যে আমাদের পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে আসি। কুট্টুস গরমে অনেকটাই অস্থির হয়ে পড়েছিল আর খুব কান্নাকাটিও করছিল। তারপর হোটেল রুমে ফিরে একটু রেস্ট নিয়ে আমরা খেতে চলে যাই। এই পর্যন্ত এত ধকল গেছে যে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আর ভিডিও করার কথা মাথায় আসেনি। আমরা গিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ খাবারের দোকানে, আর দাদারা অন্য হোটেলে, কারণ ওরা নিরামিষ খাবে না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সব মিলিয়ে মোটামুটি ভালোভাবেই আমরা যে উদ্দেশ্য নিয়ে তারকেশ্বরে গিয়েছিলাম তা পূর্ণ হলো। বাড়িতে ফিরে প্রচণ্ড টায়ার্ড লাগছিল, কিন্তু কিছু করার নেই। একটু বিশ্রাম নিয়ে চা খেয়ে ঢুকে পড়লাম রান্নাঘরে। আকাশ বলল বাইরের খাবার দুপুরে খেয়েছি, এখন আর খাবো না কোনো বাইরের খাবার। ডিমের ঝোল আর ভাত বানাও, সেটাই রাতে খাবো। তাই ইচ্ছে না করলেও উপায় ছিল না, না হলে রাতে সবাই খাবে কি। তাই রান্নাঘরে গিয়ে জলদি জলদি ডিমের ঝোল বসিয়ে দিলাম। ডিমগুলোকে ভেজে নিয়ে ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো একটু হালকা ভাজা হলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে আরও একটু ভাজা ভাজার মতন করলাম। পেঁয়াজ নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য নুন। এরপর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। জল ফুটে উঠলে দিয়ে দিলাম ডিম। ডিম ঝোলের মধ্যে দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিলেই রেডি আমাদের ডিমের ঝোল। এরপরে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যে যার ঘরে বিশ্রাম নিতে চলে গেলাম। সবশেষে এটাই বলবো, বাড়ি থেকে বেরোনোর আগে অনেক কিছু প্ল্যান করে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে পান্ডাদের পাল্লায় পড়ে সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।